where the mind is without fear and the head is held high, where knowledge is free. হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। প্রথমেই ধন্যবাদ জানাই জেলা প্রশাসন এবং জেলা শিক্ষা দপ্তরকে, যে এই ক্রাইসিস পিরিয়ডের মধ্যেও তারা এত সুন্দর একটি উপায় বার করেছেন, অনলাইন ক্লাসের প্ল্যাটফর্ম। আমি সোমনাথ চ্যাটার্জি, সহশিক্ষক, শোভানগর উচ্চ বিদ্যালয়। তো আজকে আমি তোমাদেরকে পড়াবো কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ চলতড়িৎ যে চ্যাপ্টারটা, দশম শ্রেণীর চলতড়িৎ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা মাধ্যমিকের জন্য। বহু কোশ্চেন আসে এই চ্যাপ্টার থেকে। তোমাদেরকে একটু বুঝে বুঝে চ্যাপ্টারটা পড়তে হবে। তো প্রথম ক্লাসটা অলরেডি তোমাদের হয়েছে, সেখানে ওহমের সূত্র এবং রোধ অবধি আলোচনা হয়েছে। আজকে আমি শ্রেণী এবং সমান্তরাল সমবায় নিয়ে আলোচনা করব এবং পরবর্তী পার্টে গৃহস্থালির বর্তনী অর্থাৎ ডোমেস্টিক সার্কিট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। তাহলে শুরু করা যাক। চলতড়িৎ পার্ট 2, সাব ইউনিট হচ্ছে শ্রেণী এবং সমান্তরাল সমবায়, রোধের শ্রেণী এবং সমান্তরাল সমবায়। আচ্ছা, ওহমের সূত্র তোমরা এর আগের ক্লাসেই পড়েছো, ভি ইকুয়াল টু আইআর, যেখানে ভি হচ্ছে বিভব পার্থক্য, আই হচ্ছে কারেন্ট এবং আর হচ্ছে রেজিস্ট্যান্স। তো সেখানে রোধ সম্পর্কে তোমরা জেনেছো, রোধ কি সেটাও জেনেছো, তার এক ইউনিট কি ওহম সেটাও তোমরা জেনেছো। তো আজকে আসি সমবায়, রোধের সমবায়। তো এই দুই ধরনের সমবায় আমরা দেখে থাকি। এই দুটোকে মিলিয়েও সমবায় তৈরি করা যায়। শ্রেণী সমবায়, শ্রেণী সমবায় বলতে কি, ধরো তোমাকে 3টে রোধ দেওয়া হয়েছে, 3টে রোধকে তুমি পরপর এভাবে যুক্ত করলে, তাহলে যে সমবায়টা তৈরি হলো সেটা হচ্ছে শ্রেণী সমবায়। নামটা দিই, ধরো এটার নাম হচ্ছে R1, এটা R2, এটা R3 এবং বর্তনীতে ধরে নাও এখানে ব্যাটারি কানেক্ট করা আছে। এটা সুইচ দিলে, সুইচটা অন করলে ব্যাটারির, এটা তোমরা জানো ছোটো দাগটা হচ্ছে নেগেটিভ, বড় দাগটা পজিটিভ, তাহলে নেগেটিভ থেকে পজিটিভের দিকে কারেন্ট এইদিকে যাচ্ছে। এটার নাম দিই এ, বি, এই বিন্দুর নাম সি, তারপরে বিন্দুর নাম দিলাম ডি। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে শ্রেণী সমবায় বলতে কি বোঝায়, অর্থাৎ কারেন্টের কিন্তু একটাই পথ, কারেন্ট এই পথটা দিয়ে যাবে, অর্থাৎ R1 এর মধ্য দিয়েও যে পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা হবে, R2 এর মধ্য দিয়েও সেই পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা হবে এবং R3 এর মধ্য দিয়েও কিন্তু সেই পরিমাণই তড়িৎ প্রবাহ মাত্রা হবে। কিন্তু তাদের যে বিভব পার্থক্য, অর্থাৎ এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, সেটা কিন্তু আলাদা আলাদা হবে। আচ্ছা, এইবার তোমরা যদি মনে করো যে এই 3টে আলাদা আলাদা রোধ না নিয়ে
এমন কি কিছু করা যায় না যে একটি মাত্র রোধ নিলাম, কিন্তু বর্তনীতে যে পরিমাণ কারেন্ট ছিল সেটাই থাকলো, বিভব পার্থক্য এ এবং ডি দুই বিন্দুর মধ্যে যা ছিল সেটাই থাকলো? অবশ্যই করা যাবে। সেক্ষেত্রে এই তিনটে রোধকে আমাকে রিপ্লেস করতে হবে তাদের তুল্য রোধ দিয়ে, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রোধ দিয়ে। তো এখানে তুল্য রোধ কথাটা তোমাদের জানতে হবে, বা এর ডেফিনেশন কি সেটা পড়তে হবে। তুল্য রোধ কাকে বলে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। অর্থাৎ আমি এই তিনটের পরিবর্তে একটি মাত্র রোধ নেব, কিন্তু বর্তনীতে যে কারেন্ট ছিল সেটা সেম থাকবে এবং দু প্রান্তের বিভব প্রভেদ একই থাকবে, বর্তনীকে ডিস্টার্ব করা যাবে না। ঠিক আছে, তাহলে এইটা হলো ইকুইভ্যালেন্ট সাইন। এখন শ্রেণী সমবায় নিয়ে আলোচনা হচ্ছে, তার জন্য এটাকে আমি মার্ক করলাম। এবার এইখানে সুইচ, এইটা হলো আর, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে। ফলে এই তিনটের পরিবর্তে এইটা হচ্ছে তার তুল্যরোধ। তাহলে তুল্যরোধের মান কি সেটা আমরা দেখি। এদিকে হচ্ছে এ, এদিকে হচ্ছে ডি। তাহলে এবার দেখো ওহমের সূত্র তোমরা অ্যাপ্লাই করো এ এবং বি বিন্দুর মধ্যে। ভিএ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু কী দাঁড়ায়? এখানে বিভব পতন কত হয়েছে? IR1। তারপরে ভিবি মাইনাস ভিসি এই দুটি বিন্দুর মধ্যে আস, ইজ ইকুয়াল টু কত হয়েছে? ভিবি মাইনাস ভিসি IR2। এবং লাস্ট ভিসি মাইনাস ভিডি ইজ ইকুয়াল টু কি হয়েছে? I ইন্টু R3। তাহলে তিনটে ইকুয়েশন আমি পেলাম। তিনটে ইকুয়েশনকে যদি যোগ করি তাহলে মাইনাস ভিবি প্লাস ভিবি এগুলো কেটে যাবে, মাইনাস ভিসি প্লাস ভিসি কেটে যাবে, থাকবে ভিএ মাইনাস ভিডি। তাহলে এখান থেকে তিনটে ইকুয়েশনকে যোগ করে পেলাম ভিএ মাইনাস ভিডি ইজ ইকুয়াল টু, এদিকেও যোগ হবে, IR1 প্লাস R2 প্লাস R3। আবার এই 2 নম্বর বর্তনীতে আসো, তুল্যরোধের যে বর্তনীটা, সেখানে কি লেখা যায়? ভিএ মাইনাস ভিডি ইজ ইকুয়াল টু I ইন্টু আর। এইবার এই দুটো ইকুয়েশন, 1 2 3 নম্বর ইকুয়েশন, এটা ধরে নাও 4 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 5 নম্বর ইকুয়েশন। তাহলে 4 এবং 5কে তুলনা করে বা কম্পেয়ার করে আমরা বলতে পারি R ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। অর্থাৎ এই হচ্ছে আমার শ্রেণী সমবায়ের তুল্যরোধের ফর্মুলা। অর্থাৎ শ্রেণী সমবায়ে প্রত্যেকটি রোধকে কি করতে হবে? যোগ করতে হবে। R ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। এরকম যদি আরও রোধের সংখ্যা বাড়াই, অর্থাৎ R4 R5 R6 R7, তাহলে কি করতে হবে? প্রত্যেকটাকে যোগ করতে হবে। যোগ করে আমি তুল্যরোধ বের করতে পারবো। আচ্ছা, এইবার 2 নম্বরে আসি, সেটা হচ্ছে সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় তুল্যরোধ কিভাবে হয় সেটা আমরা বার করার চেষ্টা করি। এখানেও আমরা 3টে রোধ নিচ্ছি।
তিনটে রোধকে ধরো এইভাবে তুমি কানেক্ট করেছো, ব্যাটারি, সুইচ, ছোট দাগ মাইনাস ব্যাটারির, বড় দাগ প্লাস, কারেন্ট মাইনাস টু প্লাসের দিকে হয়ে যাচ্ছে। তাহলে এটার নাম দিলাম এ বিন্দু আর এই বিন্দুর নাম দিলাম বি বিন্দু। তাহলে এবার দেখো রোধগুলোকে আমি কিভাবে কানেক্ট করেছি, R1, R2, R3, অর্থাৎ তাদের অন্তিম বিন্দুগুলো কিন্তু এই এ এবং বি দুটোতে গিয়ে মিলিত হয়েছে তিনটে। ফলে প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ কিন্তু সমান, অর্থাৎ সমান্তরাল সমবায়ে বিভব প্রভেদ সমান হয়, কিন্তু তাদের মধ্য দিয়ে কারেন্টের মান আলাদা। অর্থাৎ আই এখানে এসে তিনটে পথ পাবে, এখান দিয়ে I1, এখান দিয়ে I2 এবং এখান দিয়ে I3, অর্থাৎ কারেন্টের যাওয়ার কিন্তু তিনটে রাস্তা রয়েছে। সুতরাং তিনটে পথ দিয়ে ডিফারেন্ট অ্যামাউন্ট অফ কারেন্ট যাবে, তার কারণ তাদের রোধের মানগুলোও কিন্তু আলাদা। যদি রোধের মান সেম হতো, তিনটেই যদি আর হতো, তাহলে এখান দিয়ে সেম পরিমাণ কারেন্ট যেত, আইটা এখানে এসে সমান 3 ভাগে ভাগ হতো, অর্থাৎ I/3, I/3, I/3। তাহলে শ্রেণী সমবায় আমরা দেখেছিলাম কি, রোধগুলোকে পরপর এভাবে লাগিয়ে দেওয়া হয়েছিল, একটি শেষ হলো, তারপরে আরেকটি রোধ, তারপরে আরেকটি রোধ, এবং এদের মধ্য দিয়ে কারেন্টের মান কিন্তু একই ছিল, অর্থাৎ যে পরিমাণ কারেন্ট এখান দিয়ে যাচ্ছে ঠিক সেই পরিমাণ কারেন্ট R2 এর মধ্য দিয়ে যায়, ঠিক সেই পরিমাণ কারেন্ট R3 এর মধ্য দিয়ে যায়, কিন্তু তাদের বিভব প্রভেদের মানটা ছিল আলাদা। অর্থাৎ এই দুই বিন্দুর মধ্যে যা বিভব প্রভেদ সেটা এই দুই বিন্দুর মধ্যে নয়, সেটা আবার এই দুই বিন্দুর মধ্যে মিলছে না। কিন্তু এখানে আমরা কি দেখলাম সমান্তরালে, যে তিনটে রোধেরই দুই প্রান্তের বিভব প্রভেদের মানটা কিন্তু সমান, কিন্তু তাদের মধ্যে দিয়ে কারেন্টের মান আলাদা। আচ্ছা, এইবার সমান্তরাল সমবায়ে আমরা তুল্য রোধ বার করব। তাহলে ইকুইভ্যালেন্ট সাইন দিলাম। এই তিনটের পরিবর্তে শ্রেণীতে যেমন নিয়েছিলাম তেমন এখানেই একটি মাত্র রোধ নিলাম, তার নাম দিলাম আর, এখানেও ব্যাটারি, সুইচ মাইনাস প্লাস আই। তাহলে আমি বলেছি তুল্য রোধ বলতে কি বোঝো, যে বর্তনীর এই আই কারেন্ট আর এখানে আই কারেন্ট একে ডিস্টার্ব করা যাবে না, যা এখানে ছিল সেই কারেন্টটাই কিন্তু এখানেই থাকবে, এবং দু প্রান্তের বিভব প্রভেদকেও সেম রাখতে হবে। তাহলে এবার দেখা যাক তুল্য রোধ কীভাবে আমরা বার করব, এ এবং বি। তাহলে এখানে যেহেতু আইটা 3 ভাগে ভাগ হয়েছে, তাহলে আই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি I1 প্লাস I2 প্লাস I3, যেহেতু আইটা 3টে ভাগে ভাগ হয়েছে। তাহলে আই সমান সমান এখান থেকে লেখা যাবে দুই প্রান্তের বিভব প্রভেদ VA মাইনাস VB, VA মাইনাস VB বাই R is equal to I1 equal to VA মাইনাস VB বাই R1 প্লাস I2 সমান সমান আবার ওহমের সূত্র VA মাইনাস VB বাই R2 প্লাস এগেইন ওহমস ল VA মাইনাস VB I3 বাই R3। আচ্ছা, এইবার তাহলে VA মাইনাস VB এটা তোমরা ওপর কেটে দিতে পারো, যেহেতু VA নট ইকুয়াল টু VB, তবেই তো VA এটা উচ্চ বিভবে আছে, এটা নিম্ন বিভবে আছে, ফলে কারেন্টটা এদিক থেকে এদিকে যায়। তাহলে আমার সমীকরণটা দাঁড়ালো এখান থেকে 1/R ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। অর্থাৎ এটি হলো আমার
সমান্তরাল সমবায়ের তুল্য রোধের ফর্মুলা, অর্থাৎ অনন্যক নিয়ে তার যোগ করে আমি তুল্য রোধের অনন্যকটাকে বের করতে পারবো। তাহলে এই দুটো ফর্মুলা আমাদের জানা হলো। এটা দিয়ে এবার আমাদের কিছু পরীক্ষার কোশ্চেন নিয়ে আলোচনা করতে হবে এবং কি ধরনের প্রবলেম আসে সেটা নিয়েও আমি ডিসকাস করি। তাহলে এটা মিটিয়ে দিচ্ছি। ধরো তোমাদের একটা কোশ্চেন দেওয়া হলো যে কোশ্চেন 1, দেখাও যে শ্রেণী সমবায়ে তুল্য রোধের মান সমবায়ের সর্ববৃহৎ রোধের থেকেও বড়। তাহলে কিভাবে এটা দেখানো যেতে পারে? আমরা কিছুক্ষণ আগেই প্রমাণ করেছি বা দেখেছি যে শ্রেণী সমবায় তুল্য রোধের মান R ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। তাহলে এই যে সমীকরণটা আমরা পেয়েছি এবং রোধের মানগুলো সবই পজিটিভ, অর্থাৎ ঋণাত্মক রোধের মান তো হতে পারে না। তাহলে যেহেতু পজিটিভ, তাহলে ধরে নিই R1 R2 এবং R3 এর মধ্যে এই অর্ডারে রয়েছে, অর্থাৎ R1 R2 এর থেকে বড় এবং R2 R3 এর থেকে বড়। তাহলে সব থেকে বড় এদের মধ্যে রোধকে R1। তাহলে যেহেতু এই তিনটেকে যোগ করে আমি R পাচ্ছি, তাহলে এখান থেকে ইমপ্লাইজ দ্যাট আমরা বলতে পারি R গ্রেটার দেন R1। অর্থাৎ এই যে তিনটে রোধ রয়েছে তাদের মধ্যে R1 এর মান সব থেকে বেশি, কিন্তু তুল্য রোধের মান সেই R1 এর থেকেও বেশি। এটা এই সমীকরণ থেকে প্রমাণ হয়। উদাহরণ তোমরা নিতে পারো। ধরে নাও তোমাকে 3 ওহম আর 6 ওহম দুটি রোধ দেওয়া হয়েছে। এবার জিজ্ঞাসা করা হলো যে বলো তো শ্রেণী সমবায়ে যুক্ত করলে এর তুল্য রোধের মান কি হবে? খুব সহজেই তোমরা বের করতে পারবে, কারণ তোমরা শিখে গেছো এখন 6 + 3 = শ্রেণী সমবায় তুল্য রোধের মান 9 ওহম। তাহলে দেখো 9 এর মানটা এদের মধ্যে বড় কে? 6। তাহলে 9 6 এর থেকেও বড়। আচ্ছা, তাহলে পরিষ্কার হয়েছে। এবার যদি উল্টো কোশ্চেনটা আসে সমান্তরালের ক্ষেত্রে, তাহলে কি হবে? অর্থাৎ দেখাও যে এখানে আমি এটাকে মুছে ফেলি, এখানে লিখব এটা কোশ্চেন 2। সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মান সমবায়ের সর্ববৃহৎ ছিল, এটাকে মুছে ফেলি, সর্বনিম্ন রোধের থেকেও ছোট। তাহলে এটা কিভাবে প্রমাণ করা যাবে? আমরা সমান্তরাল সমবায় তুল্য রোধের মান প্রমাণ করেছি 1/R ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে এই তিনটের মধ্যে ধরে নাও R1 গ্রেটার দেন R2 গ্রেটার দেন R3, অর্থাৎ সব থেকে ছোট রোধকে
এখান থেকেই ক্লিয়ার, সব থেকে ছোট রোধ হচ্ছে R3। তাহলে প্রত্যেকেই যেহেতু পজিটিভ, তাহলে অবশ্যই এই ইকুয়েশন থেকে বলা যেতে পারে ইমপ্লাইজ দ্যাট 1/R এটা বড় 1/R3 এর থেকে, যেহেতু R3 এর মানটা সব থেকে ছোট। তাহলে এখান থেকে আবার বলা যায় যেহেতু অনন্যক, তাহলে R লেস দ্যান R3। তাহলে প্রমাণ হয়ে গেল যে তুল্য রোধের মানটা সমবায়ের সব থেকে ছোট যে রোধটা তার থেকেও ছোট। একটা উদাহরণ দিই আবার, ধরে নাও একই এক্সাম্পল নিচ্ছি, 3 ওহম 6 ওহম তোমাকে দেওয়া হয়েছে, তাহলে তুল্য রোধের মান বের করতে বলেছে। কিভাবে বার করবে? তুমি ফর্মুলা জেনে গেছো, 1/R ইকুয়াল টু 1/3 প্লাস 1/6। তাহলে এবার লসাগু 6 2 প্লাস 1, তার মানে 3/6, তার মানে 1/2। তাহলে তুল্য রোধের মান হচ্ছে কত? 2 ওহম। তাহলে দেখো 3 এবং 6 এর মধ্যে সব থেকে ছোটকে 3, তাহলে 3 যদি ছোট হয় তুল্য রোধের মান 2, 2টা অবশ্যই 3 এর থেকে ছোট, তাহলে তুল্য রোধের মান ক্ষুদ্রতম যেটা রোধ তার থেকেও ছোট। আচ্ছা, তাহলে তোমাদের মাধ্যমিকে কিন্তু এরকম ছোট ছোট অঙ্ক আসবে পরীক্ষাতে, যে কয়েকটা রোধ দিয়ে দিল, এবার তুল্য রোধ তোমাদেরকে বের করতে হবে। তাহলে ইজিলি তোমরা এই ফর্মুলা ইউজ করে কিন্তু তুল্য রোধ বের করতে পারবে। এখানে একটা আমি ছোট্ট উদাহরণ দেব, যে অনেক সময় কি হয়, বর্তনীগুলো এমনভাবে থাকে যে আমরা কনফিউজ হয়ে যাই এটা শ্রেণী সমবায় আছে না সমান্তরাল সমবায় আছে, সেটা বুঝবো কি করে। ধরো তোমাকে এই ছবি দেওয়া হলো, যে প্রতিটি রোধের মান হচ্ছে 3 ওহম করে। তাহলে 3টি রোধ 3 ওহমের কিসে যুক্ত আছে? ছবিটা দেখে তোমরা কিন্তু খুব সহজেই বলে দিতে পারছো যে স্যার এটা শ্রেণী সমবায়ে যুক্ত আছে। পরপর সুন্দর, এটা ছবিটি দেখেই তোমরা কিন্তু বুঝতে পারছো। কিন্তু ধরো বর্তনীটাকে আমি একটু এবার কারসাজি করলাম। কীরকম? এখান থেকে একটা তার নিয়ে এসে এখানে যুক্ত করলাম, এখান থেকে আরেকটা তার এনে এইখানে যুক্ত করলাম। এইখানে বর্তনীতে ব্যাটারি যুক্ত আছে। হ্যাঁ, এটা সবসময় দেওয়া না থাকলেও ভেবে নিতে হবে, সুইচ এবং ব্যাটারি কিন্তু যুক্ত আছে। সবসময় কিন্তু এটা দেওয়া থাকবে না, দেওয়া না থাকলেও আমাদের ভেবে নিতে হবে যে এটা যুক্ত আছে, মানে এটা ইমপ্লায়েড। ঠিক আছে? সুতরাং এবার তুল্য রোধের মানটা কিভাবে বার করব? এদিকে এ বিন্দু দিলাম, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। এখানে রোধ R1 R2 R3 তিনটের মান 3 ওহম। এবার এখানে দেখো ছোট্ট একটা তার দিয়ে এখানে কিন্তু যোগ করেছি কাকে? এ বিন্দুকে এবং সি বিন্দুকে যোগ করেছি তারের মাধ্যমে, এবং মধ্যে কোনো রোধ নেই। তাহলে এটাকে বলা হয় শর্ট সার্কিট। তার দিয়ে জয়েন্ট করেছি, তাহলে কি হবে? এখান দিয়ে ইলেকট্রনের ফ্লো হবে বা কারেন্ট যাবে। ইলেকট্রন যেদিকে যাবে তার বিপরীত দিকে কারেন্ট যাবে, এটা আমরা জানি। তাহলে কারেন্ট যাবে, তো কতক্ষণ অবধি যাবে? যতক্ষণ না অবধি এই দুই বিন্দুর, ভালো মতো শুনবে একটু, অর্থাৎ এ এবং সি বিন্দুর বিভব প্রভেদটা ইকুয়াল হচ্ছে। তাহলে ভিএ ইকুয়াল টু ভিসি দাঁড়িয়েছে। তাহলে এ বিন্দু এবং সি বিন্দুর বিভব প্রভেদ সেম। তাহলে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম সমান্তরাল সমবায়ে কি হয়? রোধগুলোর বিভব প্রভেদ দুই প্রান্তের সেম থাকে, কিন্তু তাদের মধ্য দিয়ে কারেন্ট আলাদা থাকে। তাহলে যেহেতু দুই প্রান্তের বিভব প্রভেদ সেম হয়ে গেছে, তাহলে R1 R2 কিন্তু এখন সমান্তরাল সমবায়ে আছে, শ্রেণীতে বলা যাবে না। একই রকমভাবে বি এবং ডি বিন্দুর বিভব প্রভেদে যদি আসি, তাহলেও ভিবি ইজ ইকুয়াল টু ভিডি।
কারণ এখানে তার দিয়ে জয়েন করা হয়েছে। তাহলে ইলেকট্রনের ফ্লো কতক্ষণ অবধি হবে বা কারেন্টের ফ্লো কতক্ষণ অবধি হবে, যতক্ষণ না পর্যন্ত এই দুই বিন্দুর বিভব প্রভেদটা ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে R2 এবং R3ও কিন্তু সমান্তরাল সমবায় আছে। তাহলে আমরা বলতে পারি যে তিনটে রোধই সমান্তরাল সমবায় আছে, অর্থাৎ এইটার ইকুইভ্যালেন্ট সার্কিট দাঁড়াচ্ছে এরকম। তিন ওহম, 3 ওহম, 3 ওহম। তাহলে এবার তুল্য রোধ কি দাঁড়ালো আমরা জানি, 1-3, 1-3, 1-3, 3, 1 প্লাস মানে 3 সমান সমান 1। তাহলে তুল্য রোধের মান দাঁড়ালো R ইকুয়াল টু 1 ওহম। তাহলে বর্তনীতে এরকম কিছু ক্রিটিক্যাল সার্কিট থাকতে পারে, তখন আমাদেরকে দেখে বুঝতে হবে যে এটা শ্রেণীতে আছে না সমান্তরালে আছে, দিয়ে তারপর সেই মতো আমাদেরকে শ্রেণী এবং সমান্তরালের ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। এইবার খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেনে আসি। বহুবার মাধ্যমিকের কোশ্চেন এসছে, গৃহস্থালীর বর্তনীতে অর্থাৎ ডোমেস্টিক সার্কিটে, মানে আমাদের বাড়িতে যে ইলেকট্রিক্যাল ওয়্যারিং যখন করা হয়, তো যারা করে তারা, আমাদের বাড়িতে তো প্রতিদিন বিভিন্ন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস চলে, যেমন ধরো টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, পাখা, মানে ইলেকট্রিসিটি ছাড়া আমরা কিন্তু চলতে পারবো না। তোমার মোবাইলটাও কিন্তু ইলেকট্রিসিটিতেই চার্জ দিতে হচ্ছে, তারপরে সেটাকে আমরা ইউজ করতে পারছি। কম্পিউটার, ল্যাপটপ সমস্তই কিন্তু ইলেকট্রিসিটির সাথে কানেক্টেড, যুক্ত। ফলে এই যে সমবায়টা সেখানে ইউজ হয়েছে বা ইলেকট্রিক্যাল ওয়্যারিং যখন করা হয়েছিল, তখন কি সমবায় সেখানে ব্যবহৃত হয়েছিল এবং কেন? উত্তর, সমান্তরাল সমবায়। কেন সমান্তরাল সমবায় ব্যবহার করা হয়? দেখবে যে কোনো প্লাগ পয়েন্টের দিকে নজর রাখবে। ধরো এইখানে আমার একটা রয়েছে, এই ধরো একটি 3-পিন প্লাগ, তোর পিছন দিকে দেখবে লেখা আছে এখানে 240 ভোল্ট, 6 অ্যাম্পিয়ার এবং 50 হার্জ, মেড ইন ইন্ডিয়া, অর্থাৎ 240 ভোল্ট। তাহলে বিভব পার্থক্যটা আমি আরেকবার দেখি, এখানে লেখা আছে ওই 220 থেকে 240 ভোল্ট, 50 হার্জ আর 6 অ্যাম্পিয়ার কারেন্ট রেটিং ওখানে দেওয়া আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের স্পেসিফাইড ভোল্টেজ ইন্ডিয়ার জন্য, ভারতবর্ষের জন্য। তবে সব দেশে কিন্তু এটা সমান নয়। ধরো তুমি কানাডা বা ইউএসএতে চলে গেলে, সেখানে কিন্তু তুমি দেখবে 120 ভোল্ট, 60 হার্জ। এটা হলো ইন্ডিয়া, ভারতবর্ষে। তাহলে ধরো তুমি ইউএসএতে গেছো বা ওখানে ঘুরতে গেছো, এবার তোমার ইচ্ছা হলো ওখান থেকে একটা টিভি কিনে নিয়ে আসি, সেটা কিন্তু এখানে এসে চালাতে পারবে না। তার কারণ ওখানকার স্পেসিফাইড রেটিং হচ্ছে 120 ভোল্ট, 60 হার্জ, আর এখানে হচ্ছে 220 ভোল্ট, 50 হার্জ। এখন
এইটা বুঝতেই পারছো যে এটা বিভব পার্থক্য, অর্থাৎ এই ভোল্টেজ রেটিংয়েই আমাদের সমস্ত ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসগুলোকে কিন্তু চালাতে হবে। 50 হার্টজটা কি, এটাতে একটু আসি। আমাদের যে সিগন্যালটা সেটা কিন্তু এসি সিগন্যাল, অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট। এটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয় এইভাবে, এদিকে ধরো ভোল্টেজ বা কারেন্ট, এদিকে হচ্ছে টাইম টি। তাহলে এইখান থেকে শুরু করে এত দূর অবধি এইটা হচ্ছে এটার একটা তরঙ্গ দৈর্ঘ্য, এখান থেকে শুরু করে এত দূর অবধি একটা তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ আমাদের যে সিগন্যালটা সেটা প্লাস হচ্ছে, পর মুহূর্তে আবার নেগেটিভ হচ্ছে, আবার প্লাস হচ্ছে, আবার মাইনাস হচ্ছে, আবার প্লাস হচ্ছে, আবার মাইনাস হচ্ছে। তাহলে 50 হার্জ বা সাইকেলস পার সেকেন্ড এটা হচ্ছে কম্পাঙ্ককে বোঝায়, ফ্রিকোয়েন্সি। তার মানে যে এই রকম 1 সেকেন্ডে 50 বার হবে, অর্থাৎ 1 সেকেন্ডে কবার হবে, এরকম কটা হবে, এই একটা তরঙ্গ দৈর্ঘ্য বলা হয় এটাকে। এইটা 1 সেকেন্ডে 50 বার হবে, 50 টাইমস হবে, কমপ্লিট করবে। ঠিক আছে, তাহলে কবার উল্টে যাচ্ছে, কবার উল্টে যাচ্ছে, তাহলে এইখানে এসে একবার উল্টেছে, তাহলে একবার উল্টেছে, দুবার উল্টেছে, তাহলে একবার যদি দুবার উল্টায় তাহলে 1 সেকেন্ডে 50 × 2 মানে 100 টাইমস ও উল্টে যাচ্ছে, মানে একবার প্লাস হচ্ছে, পর মুহূর্তে আবার মাইনাস হচ্ছে। তাহলে 50 হার্জ বলতে কি বোঝায়, এই একটা এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ, এইটা 50 বার হবে 1 সেকেন্ডে। ঠিক আছে, এটাই যদি তুমি ইউএসএতে চলে যাও তাহলে এটা 1 সেকেন্ডে 60 টাইমস হবে। সুতরাং যেহেতু ফ্রিকোয়েন্সি ডিফার করছে এবং ভোল্টেজটাও, পোটেনশিয়াল ডিফারেন্সও ডিফার করছে, ফলে ওইখানকার কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস কিন্তু আমরা এনে এখানে সেটাকে চালাতে পারবো না। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, যে তোমার বাড়িতে ফ্যান, লাইট, এসি, ফ্রিজ, বিভিন্ন মাইক্রোওভেন, হ্যান ত্যান যা আছে, কম্পিউটার, ল্যাপটপ, প্রত্যেকেরই তাহলে ভোল্টেজ কত দরকার হবে, প্রত্যেকেরই অপটিমাম ভোল্টেজ কিন্তু 220 থেকে 240 ভোল্ট একে দিতেই হবে। অনেক সময় ভোল্টেজ ডাউন হয়ে যায়, লো ভোল্টেজ থাকে, তখন কিন্তু সেটা ঠিকঠাক পারফর্ম করে না। তাহলে এই ভোল্টেজ যদি তাদেরকে দিতে হয়, আমরা জানি যে সমান্তরাল সমবায়ে কিন্তু একমাত্র দুই প্রান্তের রোধগুলির দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্সটা ফিক্স থাকে। অর্থাৎ এই ধরো দুটি রোধকে আমরা যুক্ত করেছি, তাহলে R1 R2 এদের দু প্রান্তের ভোল্টেজটা কিন্তু ফিক্সড। কারেন্টের মান আলাদা হতে পারে কিন্তু ভোল্টেজের মানটা কিন্তু ফিক্সড। তার জন্য গৃহস্থালির বর্তনীতে আমাদেরকে সমান্তরাল সমবায় ব্যবহার করতে হবে, যাতে প্রত্যেকটি যন্ত্রকে আমরা 220 থেকে 240 ভোল্ট, এটা হচ্ছে অপটিমাম ভ্যালু, এই ভোল্টেজটা আমরা সাপ্লাই দিতে পারি। তাহলে বোঝা গেছে। এখন তোমরা কিছু অ্যাক্টিভিটি করতে পারো। যেমন ধরো ব্যাটারি রয়েছে এবং সেখানে তুমি দুটি বাল্বকে এভাবে যুক্ত করেছো, সুইচ আছে, তাহলে দুটো বাল্ব কিসে যুক্ত রয়েছে, শ্রেণী সমবায়। আবার এটা হচ্ছে 1 নম্বর ছবি। 2 নম্বর কেসে দুটি বাল্বকে সমান্তরাল সমবায়ে যুক্ত করেছো। টর্চ লাইটের বাল্ব নেবে, এই পরীক্ষাটা তোমরা বাড়িতেও করতে পারো, আর ওই পেন্সিল ব্যাটারিগুলো একটি বা একাধিক দিয়ে যুক্ত করবে। তাহলে দেখবে যে কোন ক্ষেত্রে উজ্জ্বলতাটা বেশি।
শ্রেণী সমবায়ে যখন যুক্ত করা হয়েছে তখন দেখবে যে এই বাল্ব দুটির ব্রাইটনেস কিন্তু কমে গেছে, কারণ আমার দরকার হচ্ছে 220 ভোল্ট। এবার তাহলে দুটি বাল্বকে আমি শ্রেণী সমবায়ে যুক্ত করেছি, তাহলে প্রত্যেকে পেয়েছে কত ভোল্ট করে? প্রত্যেকে পেয়েছে 110 ভোল্ট করে, কিন্তু আমার দেওয়ার কথা তো 220 ভোল্ট। দুটি সমান পাওয়ার রেটিংয়ের বাল্ব যুক্ত করেছি, ফলে এও 110 ভোল্ট পেয়েছে, এও 110 ভোল্ট পেয়েছে। এবং কোনো কারণে ধরো একটি বাল্ব ফিউজ হয়ে গেল, বা একটি বাল্বকে আমি বর্তনী বা হোল্ডার থেকে খুলে নিলাম, তখন দেখা যাবে যে দ্বিতীয় বাল্বটি কিন্তু আর জ্বলছে না। কিন্তু সমান্তরাল সমবায়ে দেখবে যে এদের উজ্জ্বলতার কিন্তু কোনো পার্থক্য তুমি দেখতে পাবে না, তারা কিন্তু প্রত্যেকে ইকুয়াল ব্রাইটনেসে জ্বলছে। এবং একটি বাল্বকে হোল্ডার থেকে খুলে নিলেও আরেকটি বাল্ব কিন্তু নিচ্ছে না, কারণ এখান দিয়ে আমি অল্টারনেটিভ আরেকটি রাস্তা রয়েছে যেখান দিয়ে কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে যে কেন আমরা সমান্তরাল সমবায় ব্যবহার করব গৃহস্থালির বর্তনীতে, শ্রেণী সমবায় ব্যবহার করব না। তাহলে আমরা এতক্ষণ অবধি কী নিয়ে আলোচনা করলাম? রোধের শ্রেণী এবং সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায়ের তুল্য রোধ বার করলাম, সমান্তরাল সমবায়ের তুল্য রোধ বার করলাম, বিভিন্ন কোশ্চেন দেখলাম যেগুলো মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট, ছোট ছোট প্রবলেম করলাম, এবং লাস্টে দেখলাম যে গৃহস্থালির বর্তনীতে কেন সমান্তরাল সমবায় ব্যবহার করা হয়। এবার সেকেন্ড পার্টে আমি ডোমেস্টিক সার্কিটের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। শ্রেণী এবং সমান্তরাল সমবায় নিয়ে আমরা আলোচনা করলাম, এবার দ্বিতীয় পার্টে ডোমেস্টিক সার্কিট নিয়ে আলোচনা করব। তো একদম শুরু থেকে আসি যে জলবিদ্যুৎ এবং তাপবিদ্যুৎ কেন্দ্রে টারবাইন ঘুরিয়ে সেখানে তোমরা জানো মেকানিক্যাল এনার্জি অর্থাৎ যান্ত্রিক শক্তি ইলেকট্রিক্যাল এনার্জি তড়িৎ শক্তিতে সেখানে রূপান্তরিত হচ্ছে, এবং তারপরে সেটাকে স্টেপ আপ করে সেই সিগন্যালটাকে লং ডিস্টেন্স থেকে আনা হচ্ছে, ট্রান্সমিশন করা হচ্ছে, এবং তারপরে আমার বাড়িতে সেটা আমি পাচ্ছি। তার আগে অবশ্য স্টেপ ডাউন করে নেওয়া হচ্ছে ট্রান্সফরমারে। এগুলো সেপারেট বিষয় নিয়ে আরও ক্লাস দরকার। তো আপাতত আমরা এখান থেকে শুরু করছি, যে এখান থেকে আমার বাড়িতে ঢুকলো থ্রু মেন্স এবং ইলেকট্রিক মিটার, সেখান থেকে তারপর আমার বাড়িতে আমরা ইলেকট্রিসিটিটা পাচ্ছি। আচ্ছা, এইবার ধরো এটা হচ্ছে মেন্স, সাপোজ। তো এইখান থেকে দুটো তার তোমার বাড়িতে ঢুকেছে থ্রু ইলেকট্রিক মিটার, কারণ সেখানে আবার মান্থলি যে বিলটা আমরা পেমেন্ট করি সেটা সেখানে ক্যালকুলেট হয়। আমি একদম ধাপে ধাপে জিনিসগুলো নিয়ে আলোচনা করছি যাতে তোমাদের কনসেপশনটা পুরোপুরি ক্লিয়ার হয়। একটু বুঝে বুঝে পড়বে, তাহলে দেখবে ফিজিক্সটা খুব ভালো লাগবে এবং অনেক স্কোরও তোমরা করতে পারবে। এবার প্রশ্ন হলো যে মেন্স থেকে দুটো তার কেন? একটা তার দিয়েই তো করা যেত। এই তারটার নাম হচ্ছে লাইভ বা সাপ্লাই, আর 2 নম্বর তারের নাম হচ্ছে নিউট্রাল ওয়্যার। তাহলে তোমরা এবার প্রশ্ন করতেই পারো, স্যার লাইভ সাপ্লাই মানে নাম থেকেই পরিষ্কার যে এটা দিয়ে কারেন্টটা তোমার বাড়িতে প্রবেশ করছে। এখানে সবসময় 220 ভোল্ট, 220 থেকে 240 ভোল্ট কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে, অর্থাৎ বিভব থাকবে। তাহলে এখান দিয়ে কারেন্টটা তোমার বাড়িতে প্রবেশ করছে। তাহলে নিউট্রাল ওয়্যার মানে আরেকটা ওয়্যারের দরকার কেন হলো? দরকারটা কি? খুব সহজভাবে বলি, ধরো এটা তোমার ইলেকট্রিক বাল্ব, তাহলে এটাকে তুমি এইভাবে ধরো ব্যাটারির সাথে কানেক্ট করেছো, প্লাস মাইনাস। তাহলে এখানে ধরো সুইচ আছে, সুইচ অন করলে কি বাল্বটা জ্বলবে? উত্তর কি হবে? অবশ্যই না। তার কারণ বর্তনীটা কিন্তু কমপ্লিট নেই, অর্থাৎ এখান থেকে আমি ব্যাটারির সাথে যুক্ত করলেও এখান থেকে বর্তনীটাকে কমপ্লিট করতে হবে।
তবেই কারেন্টটা কিন্তু কমপ্লিট এখান দিয়ে সার্কেলটা কমপ্লিট করবে এবং কারেন্ট এখান দিয়ে যাবে এবং বাল্বটা এখান থেকে গ্লো করবে বা বাল্বটা জ্বলবে। ঠিক আছে, সেরকমই লাইভ বা সাপ্লাই ওয়্যার দিয়ে তোমার বাড়িতে কারেন্টটা কিন্তু ঢুকবে। এবার কারেন্টটাকে ফেরত পাঠানোর ব্যবস্থা তো করতে হবে, তবেই তো বর্তনীটা কমপ্লিট হবে। সেইটা করবে কে? নিউট্রাল ওয়্যার। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইবার এদের মধ্যে সবসময় বিভব পার্থক্য থাকে কত? যেটা আমি বারবার বলেছি, ওই 220 থেকে 240 ভোল্ট অ্যারাউন্ড থাকবে সবসময়। তাহলে লাইভ এতে কিন্তু সবসময় কারেন্ট থাকে। নিউট্রালে বর্তনী কমপ্লিট হলে, অর্থাৎ যখন কোনো অ্যাপারেটাস আমরা অন করি, ধরো ফ্যানের সুইচটা অন করলাম বা টিভির সুইচটা অন করলাম, ওয়ার্কিং কন্ডিশনে সেটা রয়েছে, তখনই কিন্তু নিউট্রাল ওয়্যারে আমি কারেন্ট পাবো। আচ্ছা, তাহলে দুটো ওয়্যার কেন লাগে বুঝতে পেরেছো আশা করি। প্রথমটা হচ্ছে লাইভ বা সাপ্লাই ওয়্যার, আর সেকেন্ডটা হচ্ছে নিউট্রাল ওয়্যার। তাহলে এটা মেন্স থেকে এবার আমি বাড়িতে ঢুকলাম। এবার বাড়ির মধ্যে কি কি দেখতে পাও বলো? ইলেকট্রিক সার্কিটগুলোতে বা ইলেকট্রিক যখন ওয়্যারিং করে তোমার বাড়িতে কোনো ইলেকট্রিশিয়ান, তখন কি কি জিনিস তার দরকার হয় বলো? প্রথমে একটা মেন সুইচ থাকবে, সেখানে ফিউজ থাকবে বা এমসিবি থাকবে বা আরসিসিবি থাকবে, আর অনেক কিছু থাকবে, মিটার থাকবে। তারপর ওয়্যার তো লাগবেই, সুইচ অর্থাৎ বর্তনী অন এবং অফ করার জন্য আমার, যাতে আমরা অত্যন্ত সহজেই যখন ফ্যানটার দরকার নেই তখন সুইচটাকে অফ করে দিলাম, মানে সার্কিটটাকে ব্রেক করে দিলাম, মানে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে গেল, ফ্যান আর চলবে না। সকেট, এছাড়াও ফিউজ, এমসিবি, আরও অনেক জিনিস কিন্তু দরকার হয়। সকেটটা কি? এই ধরো একটা প্লাগ আমি নিয়ে এসেছি। এই পরীক্ষাটা তোমরাও করতে পারো বাড়িতে, টেস্টার কম বেশি প্রত্যেকের বাড়িতেই হবে। তাহলে এখানে দেখো, এইখানে একটা প্লাগ, এখানে 2 নম্বর, আর এইখানে একটা বড় দেখে রয়েছে। তাহলে তোমরা কি করবে? সুইচটাকে অন করবে, সুইচ অন করে টেস্টারটাকে প্রবেশ করাবে। এবার দেখবে যে কোনখানে টেস্টারের আলোটায় পাচ্ছ। এই পরীক্ষাটা তোমরা নিজেরা করবে বাড়িতে। তাহলে আমি এখানে এই ধরো একটা সকেট, হ্যাঁ এটাকে একটু বড় করে আঁকি কারণ ওখানে এটা বড়। আচ্ছা, তাহলে যেখানে টেস্টারের আলোটা জ্বলবে, ধরো এইখানে জ্বললো, তাহলে এটা হলো লাইন। এখানে নিউট্রাল, মানে যখন অ্যাপারেটাসটা অন থাকবে তখনই কেবলমাত্র এখানে আমি কারেন্ট পাবো ফিরতি পথে। আর এইটা 3 নম্বরটা কি? 3 নম্বরটাকে আমি নাম দিলাম ই। ই ফর আর্থ, অর্থাৎ এল ফর লাইন, এন ফর নিউট্রাল, আর ই ফর আর্থ। এই 3 নম্বরের দরকারটা কি সেটা আমি আসছি। 3 নম্বরের দরকার কি? তাহলে আমাদের মেইনস থেকে দুটো তার প্রবেশ করেছিল, লাইভ আর নিউট্রাল। এখন দেখলাম বাড়ির ভেতরে আরেকটা তারও অ্যাড হলো, তার নাম হচ্ছে আর্থ। এবার এই 3টে তার চিনব কি করে, বা 3টে তার চেনার কি কোনো উপায় আছে? হ্যাঁ আছে। 3টে তারের রং কিন্তু ডিফারেন্ট হয়। অর্থাৎ রং মানে ভেতরে তো তামার তার রয়েছে, বাইরে যে কোটিংটা মানে প্লাস্টিকের যে কোটিংটা সেটা কিন্তু 3টে তারের ক্ষেত্রে ডিফারেন্ট হয়। কীরকম?
এইটা হচ্ছে তোমার লাইভ তার। তাহলে বাইরের বর্ণটা দেখতে পাচ্ছ তোমরা, বাইরের বর্ণটা হচ্ছে রেড, লাল, অর্থাৎ প্লাস্টিকের যে আবরণটা সেটা কিন্তু লাল। আর প্লাস্টিকের আবরণটাকে যদি আমরা রিমুভ করি তাহলে ভেতর থেকে কিন্তু এই যে তামার তার বেরোবে, ঠিক আছে? কারণ প্লাস্টিকটা অন্তরক, ইনসুলেশন, তাহলে ইনসুলেশনটা আমার কালারটা হচ্ছে লাইভ তারের ক্ষেত্রে রেড। তাহলে লাইভ তারের ক্ষেত্রে রেড। তবে দুটো কনসেপ্ট কালার কোড রয়েছে, ওল্ড আর নিউ। নতুন কালার কোড অনুযায়ী এখানে ব্রাউনও ইউজ করা হয়, অর্থাৎ লাল অথবা বাদামি। পুরনো কনসেপ্ট অনুযায়ী লাল মানে ডেঞ্জার, লাল আমরা কি জানি যে বিপদ সংকেত, তার মানে লাইভ তারে কখনোই কিন্তু হাত দেওয়া যাবে না, তাহলে শক খাওয়ার ভয় থাকবে। আর নতুন কনসেপ্ট, নতুন কালার কোড অনুযায়ী ব্রাউন। নিউট্রাল, দিস ইজ ইয়োর নিউট্রাল ওয়্যার। ব্ল্যাক, ইনসুলেশনটা হচ্ছে কি ব্ল্যাক, কালো। তবে বর্তমানে হালকা নীলও ইউজ করা হয়। ওল্ড অনুযায়ী ব্ল্যাক আর নিউ কালার কোড অনুযায়ী লাইট ব্লু ইনসুলেশনও ইউজ করা হয়। তাহলে বাড়িতে যখন ইলেকট্রিশিয়ানরা ওয়্যারিং করবে তখন কিন্তু এই কালার কোড ইউজ করেই তারা কিন্তু ওয়্যারিং করবে। আর 3 নম্বর হচ্ছে আর্থ। এটা দিস ইজ গ্রিন, ইনসুলেশনটা হচ্ছে গ্রিন অথবা ইয়েলো, গ্রিন অর ইয়েলো। তাহলে এটা এখানে লেখা যাক, গ্রিন অর ইয়েলো, ঠিক আছে? তাহলে এই দাঁড়ালো। পরীক্ষায় যদি এখন কোশ্চেন আসে যে 3টে তারের বর্ণ কীরকম, তখন দুটোই আমরা লিখে দেব, পুরনো রীতি অনুযায়ী এবং নতুন রীতি অনুযায়ী। তাহলে আমরা দেখলাম যে আমরা এখান দিয়ে ধরো তামার তারগুলো বেরিয়েছে, 3টে তার পাচ্ছি। একটা হচ্ছে লাইন, এটা আর্থ, আর এটা হচ্ছে নিউট্রাল। এবার লাইভ তার আর নিউট্রাল তারের ফাংশন কি সেটা আমরা আগেই আলোচনা করেছি। এখন প্রশ্ন হলো যে স্যার এই 3 নম্বরটার দরকার কেন হলো? তোমরা দেখবে যে তোমার বাড়িতে যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে তার মধ্যে লো পাওয়ার ডিভাইস কিছু রয়েছে, অর্থাৎ যাদের ক্ষমতা কম, এবং হাই পাওয়ার কিছু ডিভাইস রয়েছে যাদের ক্ষমতা বেশি। লো পাওয়ার ডিভাইসেসগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে 2টো পিন ইউজ হয়েছে, অর্থাৎ লাইন আর নিউট্রাল। কিন্তু হাই পাওয়ার যেগুলো ডিভাইস রয়েছে, যেরকম ধরো রেফ্রিজারেটর, তারপর মাইক্রোওয়েভ, এসি, গিজার, ইলেকট্রিক আয়রন, এদের প্রত্যেকেই কিন্তু 3 পিন প্লাগ রয়েছে, অর্থাৎ আর্থ প্লাগটা কিন্তু এক্ষেত্রে নেসেসারি। তার আগে বলি আর্থিং ব্যাপারটা কি। তোমার বাড়িতে যখন বাড়িটা কনস্ট্রাকশন করা হয়েছে তখন সেখান থেকে একটা মোটা লোহার পাত, বর্তমানে তামাও ইউজ করা হচ্ছে, নিয়ে মাটির বেশ কিছুটা নিচে পুঁতে দেওয়া আছে।
এবং এটা বাড়ির প্রত্যেকটা প্লাগ পয়েন্টের সাথে ওয়্যারিংয়ের সাথে কিন্তু কানেক্টেড রয়েছে। দিস ইজ কল্ড আর্থিং। অর্থাৎ আর্থের পোটেনশিয়ালকে আমরা ধরি 0 ভোল্ট। কেন ধরি? কারণ সমুদ্র থেকে 1 বালতি জল তুললে বা 1 বালতি জল সেখানে অ্যাড করলে তার যেমন লেভেলের কোনো চেঞ্জ হয় না, সেরকম অনুযায়ী আর্থকে ইনফাইনাইট সোর্স অফ চার্জ অর্থাৎ অসীম আধানের ক্ষেত্র বলে ধরা যেতে পারে। তার জন্য এর পোটেনশিয়ালকে বলা হয় বা ধরে নেওয়া হয় 0 ভোল্ট। তাহলে এবার ধরো তোমার বাড়িতে একটি রেফ্রিজারেটর রয়েছে। এই ধরনের রেফ্রিজারেটর। তাহলে রেফ্রিজারেটরের মেটাল পার্ট রয়েছে, অর্থাৎ পেছন দিকটা মেটাল বডি, সামনের দিকটা প্লাস্টিক বডি হলেও বর্তমানে অরিজিনাল কিন্তু সেটা পেছন দিকটা মেটাল বডি। তাহলে এখান থেকে 3টে তার বেরিয়েছে, লাইভ, নিউট্রাল, আর্থ। এবার ধরো কোনো কারণে দুর্ঘটনাবশত লাইভ তারের ইনসুলেশনটা ছুটে গেছে দীর্ঘদিন ধরে ইউজ করার ফলে। এই যে বাইরের ইনসুলেশনটা, বাইরের প্লাস্টিকের যে কোটিংটা সেটা ছুটে গেছে। তাহলে কি হবে? তামার তারটা ওপেন হয়ে যাবে। এবার তামার তারটা যদি এই মেটাল বডির সংস্পর্শে চলে আসে তখন কি হবে? যে রেফ্রিজারেটরটা আছে তার বডিটা টোটালটা কিন্তু কারেন্ট হয়ে যাবে। ফলে আমরা যখনই রেফ্রিজারেটরটাকে ছুতে যাব বা স্পর্শ করব তখন কিন্তু আমাদেরকে শক খেতে হবে। তাহলে এর থেকে রক্ষা পাওয়ার উপায় কি? রক্ষা পাওয়ার উপায় হচ্ছে দিস ইজ আর্থ। অর্থাৎ আর্থিংকে প্রপার করতে হবে, নিশ্চিন্ত করতে হবে। তাহলে এনি লিকেজ কারেন্ট, যদি দুর্ঘটনাবশত কোনো লিকেজ কারেন্ট সেখানে থাকে তাহলে সেই লিকেজ কারেন্ট ওই প্লাগ পয়েন্ট দিয়ে আর্থ তারের মাধ্যমে কোথায় চলে যাবে? একদম পৃথিবীতে মাটির নিচে চলে যাবে। ফলে আমরা সেখান থেকে রক্ষা পাব। তাহলে লাইভ তারের ফাংশন কি, নিউট্রাল তারের ফাংশন কি এবং আর্থ তারের ফাংশন কি এবং আর্থিংটা কেন দরকার, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এইবার আসি যে ইলেকট্রিক্যাল যে আমাদের সার্কিটগুলো রয়েছে বাড়িতে, তাতে কি কি হ্যাজার্ডস আসতে পারে বা কি কি প্রবলেম আসতে পারে। এক নম্বর হতে পারে ওভারলোডিং। আর 2 নম্বর হতে পারে শর্ট সার্কিট। এই দুটো অত্যন্ত কমন ফেনোমেনা। ওভারলোডিং কি জিনিস? অর্থাৎ একটা প্লাগ পয়েন্টে তুমি তোমার কম্পিউটারকে কানেক্ট করেছো, মোবাইলও সেখানে চার্জ করছো, তোমার টেবিল ফ্যানটাও সেখানে আছে, তোমার রেফ্রিজারেটরও সেখানে চলছে, আরও অনেক কিছু তুমি একটা প্লাগে কানেক্ট করেছো। তখন কি হবে? একটাই প্লাগ পয়েন্ট থেকে তুমি বেশি পরিমাণে কারেন্ট নেওয়ার চেষ্টা করছো। তখন সেই ঘটনাটাকে আমরা বলবো ওভারলোডিং। মানে ওভার ইউজ অফ অ্যাপ্লায়েন্সেস, হাই কারেন্ট, উচ্চ প্রবাহ ডিউ টু ওভার ইউজ অফ অ্যাপ্লায়েন্সেস। এটা কখনোই করবে না, করা উচিত না, তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। 2 নম্বর সেটা কি? শর্ট সার্কিট। আমরা মাঝে মধ্যেই বলি আমাদের ভাষায় যে লাইনটা সিরিজ হয়ে গেছে। অ্যাকচুয়াল ঘটনাটা কি হয়? ধরো লাইভ তার এবং নিউট্রাল তার ওই একই প্রবলেম, ইনসুলেশনটা কোনো কারণে খুলে গেছে। ভেতরে লাইভ তার আর নিউট্রাল তার তো একসাথেই থাকে সব, এখন তো সবখানি কনসিল ওয়্যারিং। ফলে কোনো কারণে দুটো একে অপরের সংস্পর্শে চলে এসছে। তখন কি হবে? সেটাকে আমরা বলবো শর্ট সার্কিট। অর্থাৎ সেখানে কিন্তু কন্টিনিউয়াস ফ্লো অফ কারেন্ট। তাহলে কন্টিনিউয়াস ফ্লো অফ কারেন্ট ইফ লাইভ ওয়্যার অ্যান্ড
neutral wire comes in direct contact, তখন কি হবে? শর্ট সার্কিট হবে। অর্থাৎ বর্তনীতে নিউট্রাল তারে তো এমনি কোনো কারেন্ট থাকে না, তার কারণ অ্যাপ্লায়েন্সেসগুলো যখন আমি অন করব তখনই কিন্তু নিউট্রাল তারে কারেন্টটা আসবে। তাহলে যদি শর্ট সার্কিট ঘটে তাহলে সবসময় কিন্তু নিউট্রাল ওয়্যারে কারেন্ট ফ্লো হবে এবং বর্তনীটা গরম হয়ে যাবে জুলের হিটিং এফেক্টের জন্য। জুলের হিটিং এফেক্ট কি, জুলের তাপীয় সূত্রগুলো তোমাদের সিলেবাসে রয়েছে, এটা নেক্সট ক্লাসে আলোচনা হবে। ফলে কি হবে, সেখানে আগুন লেগে যেতে পারে এবং তারটা গলে যেতে পারে। তাহলে এবার স্বাভাবিকভাবেই তোমাদের প্রশ্ন হবে যে স্যার তাহলে এই দুটো যে ওভারলোডিং আর শর্ট সার্কিট, এখান থেকে বাঁচার কি উপায় আছে? অবশ্যই আছে। আমাদের বাঁচাবে হচ্ছে ফিউজ। ফিউজ কি? একটা তার যার গলনাঙ্ক থাকে নির্দিষ্ট, অর্থাৎ কারেন্টের মানটা ধরো 5 অ্যাম্পিয়ার ফিউজ তুমি লাগিয়েছো, সাপোজ 5 অ্যাম্পিয়ার, কারেন্টের ইউনিট অ্যাম্পিয়ার তোমরা জানো, এর আগের ক্লাসে পড়েছো। তাহলে কারেন্টের মানটা যেই 5 ক্রস করে 6 হয়ে যাবে তখনই কিন্তু এই তারটা কি হবে, এর গলনাঙ্ক নির্দিষ্ট থাকে, গলে যাবে এবং গলে গেলে কি হবে, বর্তনীটা ছিন্ন হয়ে যাবে। ফলে বর্তনীতে কোনো প্রবাহ আর হবে না। ফলে আমরা আগুন লাগার হাত থেকে রক্ষা পাবো এবং আমাদের বাড়িটাও রক্ষা পাবে। তাহলে এটা হচ্ছে ফিউজের কার্যনীতি। শুধু 5 অ্যাম্পিয়ার ফিউজ নয়, বাড়িতে বিভিন্ন অ্যাপ্লায়েন্সেস অনুযায়ী যেগুলো হাই পাওয়ার রেটিংয়ের ডিভাইস, সেগুলোতে আবার 15 অ্যাম্পিয়ার ফিউজও ইউজ করা হয়। তাহলে এটার কার্যনীতি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কারেন্টের মানটা এর বেশি হলে কি হবে, টেম্পারেচারটা একটা নির্দিষ্ট জায়গায় চলে যাবে এবং তারটা কি হবে, গলে যাবে, ফলে বর্তনীটা ছিন্ন হয়ে যাবে। তাহলে আমাদেরকে সেই ওভারলোডিং বা শর্ট সার্কিটের প্রবলেমটাকে ঠিক করতে হবে। প্রবলেমটা ঠিক করে আবার সেই ফিউজ তারটাকে রিপ্লেস করতে হবে। তবে ফিউজের লেটেস্ট ভার্সন হচ্ছে, সব কিছুতে উন্নত হচ্ছে, লেটেস্ট ভার্সন হচ্ছে এমসিবি। ফুল ফর্ম হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। এটা বর্তমানে তোমরা দেখেছ ফিউজ তারের পরিবর্তে এমসিবি ইউজ করা হচ্ছে। এমসিবির ফাংশন বা কার্যনীতি তোমাদের সিলেবাসের বাইরে, এটা আগামী দিনে আলোচনা হবে হায়ার ক্লাসগুলোতে। তাহলে ডোমেস্টিক সার্কিট নিয়ে আমরা আলোচনা করলাম, একটু কুইক সামারি করে ফেলি। ফার্স্টে কি, থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা সেটা জলবিদ্যুৎ কেন্দ্রও হতে পারে, সেখান থেকে টারবাইন ঘুরিয়ে মেকানিক্যাল এনার্জি অর্থাৎ যান্ত্রিক শক্তিকে আমরা চেঞ্জ করছি কি তড়িৎ শক্তিতে, সেখান থেকে আমরা সেটাকে নিয়ে আসছি আমাদের বাড়িতে। বাড়িতে মেন্সের মধ্যে দিয়ে দুটো তারের মাধ্যমে সেটা আমাদের বাড়িতে প্রবেশ করছে। একটা হচ্ছে লাইভ ওয়্যার আর 2 নম্বর হচ্ছে নিউট্রাল ওয়্যার। লাইভ ওয়্যারের নাম কেন লাইভ, কারণ সেখানে সবসময় কারেন্ট থাকছে, 220 ভোল্ট আমরা পাচ্ছি। আর নিউট্রাল ওয়্যারের নাম নিউট্রাল, কারণ এমনিতে ওটা 0 ভোল্টে থাকছে, কিন্তু যখনই অ্যাপ্লায়েন্স অন হচ্ছে তখনই সেখানে আমরা কারেন্ট পাচ্ছি। এছাড়াও বাড়িতে যখন প্রবেশ করলাম বাড়ির ভেতরে, তখন আরেকটা ওয়্যার আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ আর্থ ওয়্যার। সেই আর্থিংয়ের ফাংশন কি সেটাও আমরা ডিসকাশন করলাম, এবং হ্যাজার্ডস অফ ইলেকট্রিক সার্কিট অর্থাৎ কী কী সমস্যা আসতে পারে, ওভারলোডিং এবং শর্ট সার্কিট, এই দুটোই হচ্ছে কমন ফেনোমেনা, এবং এদের থেকে বাঁচার উপায় হচ্ছে ফিউজ আর এমসিবি। আজকে এখানেই শেষ করছি। তোমরা আশা করি ক্লাসটা দেখবে প্রত্যেকে এবং একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে। ফিজিক্স খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে এবং তারপরে যে তোমাদের সহায়িকা আছে প্লাস টেক্সট বইগুলো আছে সেগুলোকে ফলো করবে। তাহলে আশা করি পরীক্ষায় প্রত্যেকে ভালো স্কোর করতে পারবে। সবাই ভালো থেকো, আবার নেক্সট ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। ধন্যবাদ।